আমেরিকায় ৭০%-এরও বেশি পুরুষের খৎনা করা হয়। আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন জেগেছে কেন? এটা তো একটা সাধারণ অস্ত্রোপচার, কিন্তু এর পেছনের কারণগুলো বেশ গভীর আর ইন্টারেস্টিং। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারগুলোই একদম সহজভাবে জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই দেখছেন, ৭০%-এরও বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রে বেশিরভাগ পুরুষেরই খৎনা করা হয়। এই এনরমাস সংখ্যাটাই কিন্তু আমাদের মূল প্রশ্নের জন্ম দেয়। একটা সার্জারি কেন এতটা কমন বা প্রচলিত? এর পেছনে কি শুধুই চিকিৎসাবিজ্ঞান নাকি আরও কিছু আছে? তো চলুন প্রথমেই একেবারে মূল বিষয়টা পরিষ্কার করে নিই। খৎনা বা সার্কামসিশন আসলে কি? এটা হলো একটা সার্জিক্যাল প্রসেস যেখানে লিঙ্গের অগ্রভাগের অতিরিক্ত ত্বকটা কেটে বাদ দেওয়া হয়। সাধারণত একদম ছোটবেলায় নবজাতকদের ক্ষেত্রেই এটা বেশি করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে একটা কমন সার্জারির কথা আমরা বলছি, সেটা ঠিক কি, কখন করা হয় আর কোথায় বা করা হয়? চলুন এই বেসিক বিষয়গুলো দিয়েই শুরু করা যাক। এই চারটার দিকে একটু তাকালেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমেরিকা বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খৎনার হার অনেক অনেক বেশি, অথচ সারা বিশ্বের গড় হারটা কিন্তু প্রায় ৩৩%। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো এটা শুধু একটা মেডিকেল প্রসিডিওর না, এর সাথে সংস্কৃতি আর ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে আছে। এখন প্রশ্ন হলো, এটা কখন করা হয়? দেখুন, বেশিরভাগ সবাই এটা জন্মের পরপরই করা হয়, তবে এর কিন্তু নির্দিষ্ট কোনো বয়স নেই। চিকিৎসা বা সাংস্কৃতিক কারণে নবজাতক অবস্থাতেই এটা সবচেয়ে বেশি করা হলেও যে কোনো বয়সেই এটা করা সম্ভব, যদিও ছোটবেলায় করাটাই সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয়। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন করা হয় খৎনা? এর পেছনের কারণগুলো কি? সত্যি বলতে এর পেছনে শুধু একটা নয়, বরং চিকিৎসা, ধর্ম আর সংস্কৃতির মতো বেশ কয়েকটা কারণ কাজ করে। যদি আমরা চিকিৎসার দিক থেকে দেখি, তাহলে এর কিন্তু বেশ কিছু সম্ভাব্য সুবিধে আছে, আর এই কারণগুলোই অনেক বাবা মায়ের সিদ্ধান্তকে প্রভাবিত করে। যেমন ধরুন, পরিষ্কারতা বজায় রাখা সহজ হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ঝুঁকি কমে, কিছু যৌন রোগ, এমনকি লিঙ্গের ক্যান্সারের ঝুঁকিও কমে আসে। কিন্তু মেডিকেল কারণে সবকিছু নয়, এটা একটা গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক প্রথাও বটে। বিশেষ করে ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্মে খৎনা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্য, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। আচ্ছা, আমরা জানলাম কেন করা হয়, এবার একটু দেখি এটা ঠিক কিভাবে করা হয়, সার্জারির সময় ঠিক কি ঘটে। অনেকের মনেই এটা নিয়ে একটা প্রশ্ন বা কৌতূহল থাকে। চলুন সেই প্রক্রিয়াটা খুব সহজভাবে জেনে নেওয়া যায়। নবজাতকদের ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ সহজ। প্রথমে জায়গাটা অবশ করে নেওয়া হয়, যাতে কোনো ব্যথা না লাগে। এরপর জায়গাটা পরিষ্কার করে খুব সাবধানে অতিরিক্ত ত্বকটা আলাদা করে কেটে ফেলা হয়। পুরো প্রসেসটা শেষ হতে সাধারণত ১৫ থেকে ২০ মিনিটের বেশি সময় লাগে না। টেকনিকের কথা বললে মূলত দুটো পদ্ধতি খুব জনপ্রিয়। একটা হলো গোমকো ক্ল্যাম্প, যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এটা লিঙ্গের মাথাকে সুরক্ষা দেয় আর রক্তপাতও কমায়। আরেকটা পদ্ধতি হলো প্লাস্টিবেল ডিভাইস, যেখানে একটা ছোট প্লাস্টিকের রিং ব্যবহার করা হয়। তো এতক্ষণ আমরা অনেক কিছু জানলাম, এবার একটা খুব জরুরি আলোচনা করা যাক। যে কোনো সার্জারির মতোই এটারও ভালো এবং মন্দ দুটো দিকই আছে। সুবিধা আর ঝুঁকির মধ্যে একটা ভারসাম্য খুঁজে বের করতে হবে। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা এক ঝলকে বোঝা যাবে। দেখুন, একদিকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সহজ হয় বা বিভিন্ন ইনফেকশনের ঝুঁকি কমে, তেমন অন্যদিকে কিন্তু রক্তপাত, ইনফেকশন বা ব্যথার মতো কিছু ঝুঁকিও থেকে যায়। তবে ঝুঁকির কথা শুনেই কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ বাস্তবে জটিলতা বা কমপ্লিকেশনের হার খুবই কম। ৩%-এরও কম ক্ষেত্রে কোনো সমস্যা দেখা যায়। তাই বলাই যায় এটা সাধারণত একটা বেশ নিরাপদ পদ্ধতি। এবার একটা প্রশ্ন, যেটা হয়তো অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো, খৎনার কারণে কি যৌন অনুভূতি বা সংবেদনশীলতা কমে যায়? এটা একটা খুব কমন প্রশ্ন। এর উত্তরটা কিন্তু বেশ সোজা সাপটা। গবেষণা বলছে, খৎনার ফলে সেক্সুয়াল সেন্সিটিভিটি কমে যায় এমন কোনো শক্তপোক্ত বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু নেই। এটাকে একটা প্রচলিত ভুল ধারণা বলাই ভালো। বেশ, সার্জারি তো হয়ে গেল, এরপর কি? এটা পুরোপুরি সারতে কতদিন লাগে, আর সেরে ওঠার সময়টায় কি কি যত্ন নিতে হয়? এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শিশুদের জন্য ব্যাপারটা বেশ সহজ। ওরা সাধারণত ১০ দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। পুরোপুরি সারতে প্রায় ৬ সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে। আর ঠিকঠাকভাবে সেরে ওঠার জন্য কয়েকটা সাধারণ নিয়ম মেনে চলাটা খুব জরুরি। যেমন জায়গাটা পরিষ্কার রাখা, ডাক্তারের পরামর্শে মলম লাগানো, আর এমন কিছু এড়িয়ে চলা যাতে ওখানে কোনো চাপ না লাগে।
তো এতক্ষণ ধরে আমরা অনেক তথ্য আর দিক নিয়ে আলোচনা করলাম। এবার সব মিলিয়ে একটা চূড়ান্ত কথায় আসা যাক। এত কিছু জানার পর একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায় কিভাবে? দেখুন, আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের মতো বড় বড় চিকিৎসা সংস্থাগুলোও বলছে যে এর সুবিধাগুলো ঝুঁকির চেয়ে বেশি। কিন্তু মজার ব্যাপার হলো তারা কিন্তু সরাসরি এটা করার জন্য সুপারিশ করে না, কারণ চূড়ান্ত সিদ্ধান্তটা সবসময় বাবা মায়ের ব্যক্তিগত। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এসে দাঁড়ায়, চিকিৎসা বিজ্ঞানের তথ্য, নিজের সাংস্কৃতিক মূল্যবোধ আর ব্যক্তিগত বিশ্বাসের মধ্যে ভারসাম্যটা কিভাবে করা উচিত? এটা একটা জটিল প্রশ্ন, আর এর উত্তরটা হয়তো প্রত্যেক ব্যক্তি বা পরিবারের জন্য আলাদা হবে।